আহ বিদ্যুতের কুপরিবাহী কাকে বলে বলতে পারবা? বিদ্যুতের কুপরিবাহী? হ্যাঁ, হ্যাঁ, ব্যাট, হ্যাঁ, কুপরিবাহী কাকে বলে? কুপরিবাহী মানে দুর্বল, যেটা পরিবাহী করতে পারে না, অথবা ওইটা, দুর্বল, অথবা যেটা পারে বাট অল্প। হ্যাঁ, নর্মালি করে না কিন্তু মাঝে মাঝে করে, তাই তো? হ্যাঁ, এক্সাম্পল দাও তো। ওই যে কাঠ, জি। কাঠ কাঠ মনে হয়। না, অপরিবাহী আর কুপরিবাহী মাঝে ডিফারেন্স জানো? হ্যাঁ, অপরিবাহী মানে পারবেই না। পারবেই না। আর এক্সাম্পল কি? কাঁচ, কাঁচ হচ্ছে অপরিবাহী, বাট কুপরিবাহী কোনগুলা? পুরো পরিবাহীর এক্সাম্পল মনে নেই, মানে কিন্তু অল্প অল্প হবে, বাট হবে। এটা হচ্ছে বেসিক্যালি এক্সাম্পল গুলাই মাথায় রাখতে হবে, হ্যাঁ, এক্সাম্পল গুলাই পরীক্ষায় আসে আর কি। এটা মনে আছে? ওয়াটার, বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি হচ্ছে তোমার বিদ্যুতের কুপরিবাহী বা ব্যাড কন্ডাক্টর যেটাকে আমরা বলি, বুঝছো? হুম। আচ্ছা, আজকে পড়বো আমরা ফ্যারাডের প্রথম সূত্র। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস যেটাকে আমরা বলি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কি তোমাকে বলো তো? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া হ্যাঁ, ইলেকট্রিসিটি দিয়ে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটানো। ভেরি গুড। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে বা ইলেকট্রোলাইসিসে অ্যানোড এবং ক্যাথোডে কি কি হয় বলো তো? অ্যানোডে কি হয়, ক্যাথোডে কি ভুলে হয়? গেছি। অ্যানোডে জারণ হয় আর ক্যাথোডে বিজারণ হয়। ভেরি গুড, এটুকু মনে থাকলেই হবে। আচ্ছা, এটা বলো তো, অ্যানোডে কি ক্ষয় হয় নাকি আহ জমা হয়? অ্যানোডে অ্যানোডে ক্ষয় হয় মনে হয়, রাইট, ক্যাথোডে জমা হয়। ভেরি গুড। এখন কথা হচ্ছে, আমরা তাহলে এটা জানি যে ইলেকট্রোলাইসিস করা হলে ক্যাথোডে কোনো একটা পদার্থ জমা হয়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে জমা হয় বা সঞ্চিত হয়, একই কথা, জমা হয় বা সঞ্চিত হয়। তো কি পরিমাণ পদার্থ আসলে জমা হচ্ছে সেটা বের করার জন্য ফ্যারাডে একটা সূত্র দিছে, আর এই সূত্রটাকেই বলা হয় ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডেস ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিস। ঠিক আছে? দেখো তো স্ক্রিনে ফ্যারাডের প্রথম সূত্রটা কি লেখা আছে ফ্যারাডের? তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারা সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোনো তড়িৎ দ্বারা সঞ্চিত দ্রবীভূত বস্তুর পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। রাইট, মানে বিদ্যুৎ প্রবাহ যত হবে ততটুকু মনে হয় ও ঢুক ও জোড়া হওয়া আর ক্ষয় হওয়ার পরিমাণের সমানুপাতিক। ভেরি গুড, বিদ্যুৎ ভেরি গুড, প্রবাহ পরিমাণ ভেরি গুড, ক্ষয় হওয়ার জোড়া। এক্স্যাক্টলি। সো এখান থেকে যদি আমরা ফর্মুলাটা লেখার চেষ্টা করি, যে ধরো আমি বললাম যে ক্যাথোডে সঞ্চিত পদার্থ বা জমা হয় পদার্থ পরিমাণটা হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে? হুম, আর এর মাঝখান দিয়ে ওই তড়িৎ বিশ্লেষণে তোমার বিদ্যুৎ প্রবাহ করছো তুমি কিউ পরিমাণ চার্জ, হুম, কিউ কুলম্ব চার্জ তুমি বিদ্যুৎ প্রবাহিত করার পর ডাব্লিউ পরিমাণ পদার্থ তোমার ক্যাথোডে জমা হলো। তখন আমরা বলতে পারবো এই ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। বুঝতে পেরেছো? হুম, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু সমানুপাতিক চিহ্ন তুলে দিলে, প্রপোর্শন চিহ্ন তুলে দিলে আমরা জানি একটা কনস্ট্যান্ট আসে, কনস্ট্যান্টটা হচ্ছে জেড, জেড কিউ। বুঝতে পেরেছো? হুম। তাহলে ডাব্লিউটা কি এখানে? ডাব্লিউটা কি? ক্যাথোডের জমা। ক্যাথোডে জমাকৃত পদার্থ। বুঝতে পেরেছো? জি। আর কিউ কি?
প্রবাহিত বিদ্যুৎ চার্জ, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝছি। জেড হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে রাসায়নিক তুল্যাঙ্ক বলে। কি বলে? রাসায়নিক পূর্ণাঙ্ক। জি, এটাকে বলা হয় রাসায়নিক তুল্যাঙ্ক বা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলা হয়। জি। আচ্ছা, তাহলে এইখান থেকে তাহলে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে জেড ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ। আচ্ছা, আমরা কি আবার এটা জানি না যে আই ইকুয়ালস টু কিউ বাই টি, যেখানে আই হচ্ছে কারেন্ট বা প্রবাহিত বিদ্যুৎ আর টি হচ্ছে টাইম। বুঝতে পেরেছো? হ্যাঁ। এটা কি বোঝো? এই সূত্রটা মনে আছে? হ্যাঁ। তাহলে কিউ ইকুয়ালস টু লেখা যায় কি আইটি। হ্যাঁ। তাহলে এখান থেকে আলটিমেটলি কি লেখা যায়? ডাব্লিউ ইকুয়ালস টু যেটাইটি। জেড আইটি। এটা হচ্ছে একটা ফর্মুলা, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমি যদি একটু তোমাকে জিজ্ঞেস করি, এখানে ডাব্লিউ ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে ক্যাথোডে জমাকৃত, যে জমা হয়েছে যতটুকু। আচ্ছা, জেড কি? জেড হচ্ছে কনস্ট্যান্ট, রাসায়নিক কনস্ট্যান্ট। রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক, তুল্যাঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক না, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সামনে একটা তড়িৎ আসবে। কি আসবে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড হচ্ছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। হ্যাঁ। আই কি? আই আই হচ্ছে কারেন্ট। আই হচ্ছে কারেন্ট। ইউনিট কি বলতো? কারেন্টের ইউনিট কি? কারেন্ট ইউনিট অ্যাম্পিয়ার। ভেরি গুড। আর টি হচ্ছে সময়। বুঝছো? জি। আচ্ছা, এবার হচ্ছে আমি জেড বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটার একটু ডেফিনেশন দিব। জেড, তাহলে জেড খেয়াল করো তো, এখান থেকে কি লেখা যায়? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ, তাই না? হ্যাঁ। তাহলে এখান থেকে লেখা যায় কি? জেড ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। হ্যাঁ। আচ্ছা, ইফ কিউ ইকুয়ালস টু 1, কিউ কি বলছি? কিউ কিউ হচ্ছে প্রবাহিত বিদ্যুৎ চার্জ। ইউনিট কি? চার্জের ইউনিট কি? চার্জের ইউনিট হচ্ছে ভুলে গেছি। কুলম্ব। 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 চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব। আচ্ছা, তাহলে এখানে যদি আমি বলি কিউ ইকুয়ালস টু 1 কুলম্ব, তাহলে এখান থেকে লেখা যায় কি? জেড ইকুয়ালস টু ডাব্লিউ লেখা যায়। হ্যাঁ। তাহলে এখান থেকে যদি আমি ডেফিনেশন দেই, একটু ভালো করে শোনো। জেড এর ডেফিনেশন যদি দেই, তাহলে কোন তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্য দিয়ে যদি 1 কুলম্ব বিদ্যুৎ চার্জ প্রবাহিত করা হয়, তাহলে এই যে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয় ডাব্লিউ, ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয় তাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝছি। বুঝছি। আচ্ছা, তাহলে এটার ইউনিট কি হবে বলো তো? জেড এর ইউনিট কি হবে? জেটের ইউনিট, হ্যাঁ, ডাব্লিউ ডাব্লিউ এর এর ইউনিট যেটা ডাব্লিউ সেটাই হবে। ডাব্লিউ এর ইউনিট জানি না ভাইয়া। ডাব্লিউ কি? গ্রাম। গ্রাম, রাইট। আর চার্জের ইউনিট কি? কুলম্ব। হুম। সো ইউনিট হবে কি? গ্রাম পার কুলম্ব। বুঝতে পেরেছো? হ্যাঁ। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, আমি যদি তাহলে বলি যে আহ, ধরো আমি একটা এক্সাম্পল তোমাকে বললাম যে সিলভারের তড়িৎ
রাসায়নিক তুল্যাঙ্ক 0.0018 গ্রাম পার কুলম। এটা বলতে কি বোঝো বলো তো? ভাই লেখা ওঠেনি। এটা মানে হচ্ছে প্রত্যেক চার্জের তুলনায় এতটুক করে ইয়ে যাচ্ছে। যদি 1 কুলম হ্যাঁ ভাই, তো প্রত্যেক যতটুকু চার্জ আছে ওই চার্জের তুলনায় কতটুক ইয়ে আছে আর কি, কতটুকু ওই যে ওই জিনিসগুলো জমাকৃত জিনিস আছে সিলভার চার্জের তুলনায়। তুলনায় না তো, খেয়াল পার করো। হ্যাঁ, পার কুলম, তার মানে প্রতি কুলম বা পার কুলম বিদ্যুৎ চার্জ প্রবাহিত যদি করো কোন একটা পদার্থে ইয়ের মধ্যে দিয়ে, তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে, তাহলে তোমার ক্যাথোডে এই পরিমাণ পদার্থ জমা হবে। বুঝতে পেরেছো? হুম 1 কুলম বিদ্যুৎ চার্জ দেয়া হলে 1 কুলম বিদ্যুৎ চার্জ দেয়া হলে হুম 0.00118 গ্রাম 18 গ্রাম সিলভার ক্যাথোডে জমা হবে। বুঝতে পেরেছো? হুম আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা ফর্মুলাটা শিখলাম কি, W = ZIT, তাই না? হুম তাহলে ডাব্লিউটা কি? ডাব্লিউ 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 হচ্ছে ক্যাথোডে জমা জমা জিনিস। ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ। জেড কি? জেড জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আই কি? আই আই কারেন্ট, আর টি? টাইম। ভেরি গুড। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলা হয়। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ওকে, হুম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? জেড। হ্যাঁ, এইখানে একটু খেয়াল করো, জেড বের করার ফর্মুলা হচ্ছে এটা। এটা অনেক পরীক্ষায় আসে, এই ফর্মুলাটা মাথায় রাখবা। মৌলের তড়িৎ রাসায়নিক হুম তুল্যাঙ্ক জেড বের করার ফর্মুলা হচ্ছে পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজন ইনটু 96,473 কুলম। আচ্ছা, এইখানে হুম 96,473 থাকতে পারে, 96,500 থাকতে পারে। ঠিক আছে? হুম আচ্ছা, একটু বলে দেই। আহ আমরা জানি চার্জের ইউনিট হচ্ছে কি? কুলম, তাই না? হুম। আচ্ছা, চার্জের আরেকটা ইউনিট আছে, সেটাকে বলা হয় ফ্যারাডে। কি বলা হয়? ফ্যারাডে। চার্জের আচ্ছা আরেকটা ভাই, ইউনিট। দুইটা সূত্র তো কনফিউজ হয়ে গেলাম। আচ্ছা, এটা আপাতত মাথায় রেখো না, এটা মাথায় রেখো, ডান পাশেরটা। আচ্ছা। আচ্ছা, 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম। 1 ফ্যারাডে হুম ইকুয়ালস টু কত? 96,500 কুলম। কিন্তু এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে 1 ফ্যারাডে ইকুয়াল টু হচ্ছে 96,473 কুলম। ঠিক আছে? কোনটা নিয়ে 73 না ওইটা নিয়ে কাজ Right. করব? তোমার হচ্ছে কাজ করবো আমরা 96,500 দিয়ে, আমাদের সুবিধা হবে। আচ্ছা। কিন্তু এমসিকিউ তে এটা আসতে পারে, অপশনে এটা থাকলে এটাই দিতে হবে, 96,473 যদি থাকে ও, তাহলে এটাই দিতে হবে। হুম, বুঝছি। 1 ফ্যারাডে সমান সমান কত কুলম? 96,473। জি, এটা একটু মাথায় রাখবে, এটা এমসিকিউ তে আসবে, অ্যাডমিশনে আসবে, এটা এইচএসসি তেও আসবে। তাহলে এখান থেকে এই ফর্মুলাটা বলে ফেলতো যে জেড 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 ইকুয়ালস টু কি? কয়েকবার পড়ো, জেড ইকুয়ালস টু কি? পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজন ইনটু 96,500। হ্যাঁ, জেড জেড ইকুয়ালস টু কি? পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজন ইনটু 96,500। ওকে, সো ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে বললাম সিলভারের জন্য জেড এর ভ্যালু কত?
জেড। তাহলে কিভাবে করব? সিলভারের পারমাণবিক ভর বসাবো। হ্যাঁ, কত সিলভারের জানো? যোজনী বসানো মানে কি ভাইয়া? সিলভারের পারমাণবিক ভর কত জানো? জানি না ভাইয়া। 108 দিয়ে দেওয়া থাকবে না? দিয়ে দেয়া থাকবে না। তাহলে এখানে উপায় কি? খাইছে। উপায় হচ্ছে যেগুলা ফ্রিকুয়েন্টলি আসে ওইগুলা একটু মুখস্থ রাখতে হবে, পারমাণবিক ভরগুলা যেগুলা সাধারণত আসে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বলো। জি। এই যে নামাজে দ্বিতীয় টিকা দিব না, হুম, সেই টিকার কাটে কি হবো, দিবার পাবো? এই যে হচ্ছে। এক মিনিট। হ্যাঁ, তাহলে যোজনী যোজনী কত বলো তো? যোজনী হচ্ছে সিলভারের যোজনী হচ্ছে 1, সিলভারের যোজনী হচ্ছে 1 হ্যাঁ, ইন্টু 96,500। ক্যালকুলেশন করো তো ক্যালকুলেটারে, এটাতে ভ্যালু কত আসে? হ্যাঁ, এটা হলেই হবে তো। কি বলছে, কি জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করছে এই ডোজটা কি পাবো, দ্বিতীয় ডোজটা? উম, দিব, মেসেজ তো শুনেই আসবো। ও তো যা হেরে করা লাগবে না। হুম, 0.00112। 0.00112। আবার আবার হিসাব করো তো কত আসে। হ্যাঁ ভাই, এটাই 0.00112। রাইট, 0.00112 0.01112। আসছে না 1118 আসছে? 112 আসছে। ই করো তো, তুমি কি সাইন্টিফিক মোডে নিয়ে এসছো নাকি? ভাই ফোনের ক্যালকুলেটর ব্যবস্থা করতেছি ভাই। ও, এটার জন্য এরকম আসছে। যাই হোক, সাইন্টিফিক ক্যালকুলেটর করলে এই যে এইটুকু আসবে, দেখো 0.001118। তো 1118 মানে 8 এর পরে যদি নাও 3 ঘর নিলে তো কি আসবে? 0.00112 আসবে, তাই না? কিন্তু হ্যাঁ, ক্যালকুলেটরে করলে এক্সাক্ট ভ্যালু আসবে এই যে এটা। ঠিক আছে, 0.001118। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝছি। হাইড্রোজেনের জন্য জেড বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের ভ্যালু কত আসবে বলো তো? কিভাবে বের করবা? এটা 1/96500 হবে। 1/96,500 কুলম্ব। 96। কি কম? কত আসে? এটা হাইড্রোজেনের পারমাণবিক ভর কিন্তু হচ্ছে 1.008 বসাইতে হবে। পয়েন্ট 0.400104। হুম, দেখো তো এই যে এটা আসছে কিনা। কোনটা? এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওরকম। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারবা? হ্যাঁ পারবো। এই দুটো মনে রাখতে হবে মনে হয় না ভাইয়া? এগুলো আসলে আসে, বেশি আসে, আরো আসে, যেমন জিঙ্ক, কপার আসে। কপারের জন্য কিভাবে বের করবো বলো তো? কপারের কপারের জন্য পারমাণবিক ভর লাগবে কপারের নিচে 2 বসাবো। 63.5 নিচে 2। কিন্তু 96,500 কুলম্ব। বুঝছো? হ্যাঁ বুঝছি, ইজি। যে সকল ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ব্যবহার নাই সেগুলোতে অপশন গুলাতে এই যে এইভাবেই দেয়া থাকে। ও, ভ্যালুটা না দিয়ে এইভাবে এই যে এক্সট্রা আনসিম্পলিফাইড ফর্মটা দেওয়া থাকে যাতে সবাই বুদ্ধি বের করে
জি বের করতে পারে নাকি ভাইয়া? জি। আবার কোথাও কোথাও তোমার হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার নাই কিন্তু এই ভ্যালুটাও দিয়ে রাখে। সেক্ষেত্রে হচ্ছে কি ওই যে প্রশ্ন সলভ করতে করতে এগুলো আসলে মুখস্থ হয়ে যায়। বুঝতে পেরেছো? ওরে বাপরে। ও বুঝছি। আচ্ছা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মতো আরেকটা তোমার হচ্ছে কনস্ট্যান্ট আছে, সেটাকে বলা হয় রাসায়নিক তুল্যাঙ্ক। কি বলা হয়? রাসায়নিক তুল্যাঙ্ক বা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলা হয় এটাকে। একটাকে বলা হয় হুম, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আর একটাকে বলা হয় কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা রাসায়নিক তুল্যাঙ্ক। তো তড়িৎ হুম। রাসায়নিক তুল্যাঙ্ক ডেফিনিশনটা মনে আছে? হ্যাঁ মনে আছে। বলতো। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই যে মাত্রই তো করলাম যেটা ওইটা। হ্যাঁ হ্যাঁ, বলো। সেটা হচ্ছে ওই যে পারমাণবিক ভর না না, ওইটা ডেফিনেশন ডিভাইডেড না তো। বাই, ডেফিনেশনটা ওইটা তো ফর্মুলা। ওর ডেফিনিশন হচ্ছে যে 1 কুলম্ব পাস দিলে যতটুকু জমে আর কি। রাইট, 1 কুলম্ব বিদ্যুৎ চার্জ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে পরিবহন করা হলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয়, হুম, মানে 1 কুলম্ব বিদ্যুৎ চার্জের জন্য যে পরিমাণ পদার্থ জমা হয় সেটাই, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটাই হচ্ছে জেড। 1 কুলম্ব বিদ্যুৎ চার্জ প্রবাহিত করার জন্য ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয় সেটা হচ্ছে জেড। আর 1 ফ্যারাডে বিদ্যুৎ দেওয়ার জন্য যে পরিমাণ পদার্থ জমা হয় সেটাকে বলা হয় রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। বুঝছো? হুম, বুঝছো কিনা? 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। তার মানে 96,500 কুলম্ব বিদ্যুৎ চার্জ দেওয়া হলে যে পরিমাণ পদার্থ ক্যাথোডে জমা হয় সেটাকে বলা হয় রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। আর 1 কুলম্ব বিদ্যুৎ চার্জ দেওয়া হলে যে পরিমাণ পদার্থ ক্যাথোডে জমা হয় সেটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা জেড। ডিফারেন্স বুঝছো? বুঝছি। আচ্ছা এখন ও এটা হলো আগেরটা 1 কুলম্ব আর এটা হলো ফ্যারাডে। জি, মানে হচ্ছে এই 96,500 কুলম্ব। একটা হচ্ছে 1 ফ্যারাডে 1 কুলম্ব দিলে যে পরিমাণ পদার্থ জমা হয় সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর 96,500 কুলম্ব হুম, দিলে যেটা জমা হয় সেটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। বুঝছো? হুম, বুঝছি ভাই, বুঝছি। হুম। তাহলে দেখো এই যে এটার ফর্মুলাটা কি, রাসায়নিক তুল্যাঙ্কের ফর্মুলাটা কি? ই এর ফর্মুলা হচ্ছে আগের মতোই, পারমাণবিক ভর, পারমাণবিক ভর ডিভাইডেড বাই জাস্ট যোজনী। বুঝতে পারছো? কারণ কি, এই যে এখানে 96,500 কুলম্ব যেটা আছে, এই 96,500 কুলম্ব থাকবে না। 96,500 কুলম্ব মানেই তো 1 ফ্যারাডে। বুঝতে পেরেছো? ও আহ, বুঝছি। বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী, এটা হচ্ছে ই। আর এটাকে যদি তুমি 96,500 কুলম্ব দিয়ে ভাগ দাও তখনই হচ্ছে এটা। 96,500 কেন জানি থাকবে না? জি, কারণ হচ্ছে 96,500 না থাকার কারণটা হচ্ছে 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে। আচ্ছা ভাইয়া বুঝতেছি না, একটু বুঝান তো ভাই, অঙ্ক ভুলে গেছি। এই আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে এটা বোঝো, 96,500 কুলম্ব দেওয়া হলে যে পরিমাণ পদার্থ জমা হয় সেটাকে কি বলে? ই এটা বুঝছি, বলে। এটা বুঝছি ভাইয়া। হুম। তাহলে ই মানে কি? মানে ডাব্লিউ ডিভাইডেড বাই যোজনী। ডাব্লিউ মানে হচ্ছে হ্যাঁ, গ্রাম এটা এটা পারমাণবিক। এটা বুঝতেছি। ওই নিচের ওইটা বাদ যাবে কেন? হ্যাঁ, আর যদি এখানে 96,500 কুলম্বে যে 1 কুলম্ব হয় সেটাকে কি বলে? জেড। তাহলে এই 96,500 দিয়ে ভাগ হবে না? হ্যাঁ ভাই, এইভাবে এইভাবে ভাবতে ভাবতে পারতেছি, উল্টাটা ভাবতে পারতেছি না আচ্ছা। কেন জানি। হুম হুম। উল্টাটা মানে এইটা থেকে আগের লাইনে যাব কেমনে, ওইটা কি বলেন? আচ্ছা, জেড মানে কি? গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই কি? 96,500 ইন্টু যোজনী না? হ্যাঁ আচ্ছা, এখন একটু খেয়াল করো, জেডটা কিসের জন্য? 1 কুলম্বের জন্য না? হ্যাঁ। আচ্ছা, আর
এইখানে 96,500 পরিবর্তে কি 1 ফ্যারাডে লিখতে পারি না? 1 ফ্যারাডে হুম 1 ফ্যারাডে ইন্টু যোজনী ইন্টু হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। যখন এই যে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করা হয় বা 96,500 কুলম্ব ব্যবহার করা হয় তখন এটাকে ই বলে। হুম, বুঝতে পেরেছো? জি 1 ফ্যারাডে চালনা করা হইলে সেটাকে আমরা বলতেছি ই। আর যখন হচ্ছে 1 কুলম 1 কুলম যখন আমি পাস করতেছি তখন এটাকে বলে জেড। হুম জাস্ট এতটুকু মাথায় রাখো। জাস্ট ফর্মুলা দুইটা মাথায় রাখো। হুম, বুঝছি বুঝছি ভাইয়া, এখন বুঝছি। বুঝছো? হুম এই যে এখানে খেয়াল করো, কিছু ম্যাথ করবা, ক্যালকুলেটর আছে কাছে? না ভাইয়া নাই। নিয়ে এসো, আনা যাবে? ক্যালকুলেটর তো খবর নাই ভাই, আমি মোবাইলে ক্যালকুলেটরই চালাই। আচ্ছা, মোবাইলেই করো। তাহলে এখানে খেয়াল করো, এই যে রাসায়নিক তুলাঙ্কের মান নির্ণয় করতে বলছে, এটা করো তো 2 নাম্বার। উম, কপার সালফেটের কপার রাসায়নিক তুলাঙ্ক বের করতে বলছে ই অফ কপার। কিভাবে বের করবো বলো? কপার সালফেটের কপার বলছে কেন ভাই, এটা তো লজিক বুঝতেছি না। এটার লজিকটা আমি বলে দিই। যখন হচ্ছে কোনো এই এরকম একটা যখন ইলেক দেখো, যখন হচ্ছে এখানে কোনো একটা তড়িৎ বিশ্লেষণ কোষ থাকে, ইলেকট্রোলাইটিক সেল থাকে, মাঝখানে কি একটা সলিউশন নেওয়া হয় না? হ্যাঁ তার মাঝখানে তো দুইটা অ্যানোড ক্যাথোড দেওয়া হয় নাকি? হ্যাঁ ব্যাটারির সাথে কানেক্ট করা থাকে, তাই না? তো এইখানে যে সলিউশনটা নেওয়া হুম হয় সেটাই কি, মনে করো কপার সালফেট হুম নেওয়া হয়েছে, দেন এখানে কি হবে, হুম, কপার আয়ন এবং সালফেট আয়ন তৈরি হবে না? হ্যাঁ দেন এই কপার আয়ন এটা যেহেতু পজিটিভ, সেটা যাবে কোথায়? ক্যাথোডে। যেহেতু ক্যাটায়ন Cu2+, সেটাই তো হ্যাঁ যাবে ক্যাথোডে, রাইট? হ্যাঁ ক্যাথোডে যাওয়ার পর Cu2+ কি করবে? দুইটা ইলেকট্রন নিবে, নিয়েই তো কপার হিসেবে জমা হবে ক্যাথোডে। বুঝতে পেরেছো? হুম আর যে পরিমাণ পদার্থ জমা হয় সেইখান থেকেই তো আমরা এই যে রাসায়নিক তুলাঙ্ক বা তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক এগুলো বের করি। ডেফিনেশনটা এটাই বলছিল যে 1 ফ্যারাডে বা 1 হুম কুলম্ব বিদ্যুৎ চার্জ দেওয়া হইলে তোমার হচ্ছে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয় সেটা হচ্ছে রাসায়নিক তুলাঙ্ক বা তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক। তো হুম যেহেতু আমি না তড়িৎ বিশ্লেষণ কোষে সলিউশনটা নিয়ে একটা দ্রবণ যেমন কপার সালফেট নিই, কিন্তু জমা হয় তো কপার, তাই না? হুম তো এটার জন্য এটা বলছে যে কপার সালফেটের মধ্যে কপার, মানে কপার সালফেটের মধ্যে যদি তুমি বিদ্যুৎ চার্জ দাও তাহলে ক্যাথোডে যে কপারটা জমা হবে সেটা রাসায়নিক তুলাঙ্কের মান বের করতে বলছে। বুঝতে পারছো? হুম তো এখান থেকে বলো তাহলে কপার সালফেটের মধ্যে কপার এর তড়িৎ রাসায়নিক তুলাঙ্কের মান কত হবে? তড়িৎ রাসায়নিক নেওয়া সরি রাসায়নিক তুলাঙ্কের মান কিভাবে বের করবো? ফর্মুলাতে কি? ভাই কনফিউজ। রাসায়নিক তুলাঙ্কের ফর্মুলা বলো। ফর্মুলা তো বুঝছি ভাইয়া, মানে ওইটা বুঝলাম না, মানে ওই ভাঙ্গাটা দরকারটা কি ভাইয়া? আচ্ছা, এগুলো তো আমি ভাঙবো না, এখানে এগুলো ভাঙার কোনো দরকার নেই আপাতত। না না ভাইয়া, মানে এটার মানে কপার সালফেটের কপার বলুক আর শুধু কপার বলুক, দুইটার ক্ষেত্রে ফর্মুলা তো একই থাকবে তাই না? জি অ্যান্সারও তো একই আসবে তাই না? জি, কিন্তু তুমি এটা বুঝতেছো না যে কপার সালফেটের মধ্যে কপার কেন বলছে, তাই তো? হ্যাঁ
এর জন্য আপনি ব্যাখ্যাটা দিলেন, ব্যাখ্যাটা নিয়ে এখন কনফিউজ হয়ে গেছি ওকে, ব্যাখ্যাটা আমি যে আবার ভাঙ্গা। দেখো, তড়িৎ বিশ্লেষণ হওয়ার জন্য একটা কোষ লাগে, হুম, এর মধ্যে একটা সলিউশন নেওয়া হয়। মনে করো কপার সালফেটে একটা সলিউশন নিলা, ওকে, জি ভাইয়া। এখানে অ্যানোড আছে, এখানে ক্যাথোড আছে মনে করো। আচ্ছা, ব্যাটারির একটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম, একটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম। ব্যাটারির পজিটিভ প্রান্তের হুম, সাথে যেটা যুক্ত করছে ওইটা অ্যানোড না ক্যাথোড? ক্যাথোড, অ্যানোড, অ্যানোড। আর নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত করছে সেটা হচ্ছে ক্যাথোড, বুঝছো? ক্যাথোড, জি এখন বুঝছি। এইখানে যখন আমি হচ্ছে ইলেকট্রিসিটি পাস করা শুরু করব, তখন এই কপার সালফেটটা ভেঙে যাবে না? হুম, ভেঙে গেলে কি তৈরি হবে? CO2 প্লাস SO4 2 মাইনাস, বুঝছো? হুম, তাহলে এখানে CO2 প্লাস এটা যেহেতু পজিটিভ, আর ক্যাথোডটা যেহেতু হুম, হচ্ছে নেগেটিভ, তাহলে ক্যাথোডে কে যাবে? হুম, কপার 2 প্লাস যাবে না? হুম, তাহলে ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। হুম, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। সো কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হিসেবে জমা হবে, বুঝছো? হুম, এই তো, তাহলে ক্যাথোডে জমা হলো কে? কপার। হুম, আচ্ছা, তাহলে কপার সালফেটে আমি যদি তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে ক্যাথোডে কে জমা হয়? কপার জমা হয়, বুঝছো? হুম, খাওয়া দিছিলাম খাবার। তাহলে ক্যাথোডে কপার জমা হলো। জি। আর রাসায়নিক তুল্যাঙ্কের ডেফিনেশন আমরা কি বলছিলাম? এক ফ্যারাডে বিদ্যুৎ চার্জ দেওয়া হইলে তোমার ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয়। হুম, আমি খাবারও দিছি, খাবার খাইছেও। আমি খাবার দিছিলামও, আর আমি দাঁড়ায় দাঁড়ায় খাবার দেখছি ওগর। তাহলে দেখো, তড়িৎ রাসায়নিক তুলনাঙ্কের ক্ষেত্রে কি বলছিলাম? এক ফ্যারাডে বিদ্যুৎ চার্জ হুম, দেওয়া হলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয়, নাকি? হ্যাঁ, জি। তাহলে এখান থেকে এই ডেফিনেশনটা আসছে। ও আচ্ছা আচ্ছা, জমা হওয়ার জন্য তো ভাঙ্গা লাগবে, এটাই এই কারণেই নাকি ভাইয়া? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, বুঝছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, তো সহজ জিনিস উদয় বেশি চিন্তা করতে। এটা হয়, সমস্যা নেই। এখন বুঝছো তো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এখন একটু করো, ম্যাথটা করে ফেলো। কপারের জন্য রাসায়নিক তুলনাঙ্কের ভ্যালু কত আসবে? কিভাবে করবা বলো? ভাই একটু আগে তো কপার বাইর করছি 63.5 হুম। উপরে, ডিভাইডেড বাই 2 ইনটু, কেন 2 আচ্ছা ইনটু? রাসায়নিক তুল্যাঙ্ক, জি, শুধু 2 জাস্ট 2, রাইট। ভাগ করে দিব, এটা তো মাথায় করা যাবে। সো এটা ভাগ করার পরে যা 30, আসবে সেটাই হচ্ছে আনসার, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এটা শুধু আসবে 2। এই যে এটা ভ্যালু আসবে 31.75, 31.75। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে ছোট্ট একটা ম্যাথ করো। এই যে এটা 2 নাম্বার, তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বের করো। কোনটা ভাইয়া? তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক 2 নাম্বার। ও সেটা একই, খালি না। আহ, আচ্ছা, এখানে কপার 2টা আছে, এর জন্য কি কোনো প্যাচ আসবে? কোনো প্যাচ নাই। তাহলে একই 63.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 96,500। 9650। হ্যাঁ, ক্যালকুলেটরে চাপ দিলে যেটা আসে সেটাই। দেখো কত আসে, এটা আসে কিনা দেখো। করি ভাই, কিন্তু এখন সাইন্টিফিক ফর্মে আছে। দেখি আমার ক্যালকুলেটরে ওরকম তোমার চেহারাটা সাইন্টিফিক এখন। লাগবে না, তোমার কি আসে সেটা দেখো। হ্যাঁ ভাই, একই জিনিস আসে, খালি আমার নর্মাল ফর্মে, জি। মানে আমার 0.00000
0.000 না 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 ভাই, আমার আমার আলাদা আসছে, সরি। আমার আমার আসছে হচ্ছে 0.00032। রাইট। এখন একটু বলি কেন তোমার এটা আসলো। তোমার উত্তর কিন্তু সেম আসে নাই, তাই না? হুম। এইখানে এখন একটু খেয়াল করো, এই যে 1 নাম্বারটা করে দেখো তো কত আসে। দেখো তো এটা আসে কিনা, 0.0032। হ্যাঁ হ্যাঁ, রাইট। দুইটাই তো একই জিনিস। দুইটা এক জিনিস না, এইখানে একটু খেয়াল করে দেখো। একটা হচ্ছে হুম। CuCl2, হুম। CuCl2, এইখানে কপারের যোজনী কত ব্যবহার হয়েছে বলো? ও ভাই, এটাই তো জিজ্ঞেস করলাম যে প্যাচ আসবে নাকি। এই যে এখানে যোজনী 1 আর ওখানে 2। না, এইখানে হচ্ছে 2, আর Cu2Cl2 এটাতে হচ্ছে 1। সো এইখানে হ্যাঁ ভাই, আমি আসলে, সেটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, তো এইখানে আসলে 1 বসাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ বুঝছি। বুঝাইতে পারলাম? এই জন্য হচ্ছে হ্যাঁ বুঝছি ভাই। যৌগটা মেনশন করে যদি দেয় তখন কিন্তু প্রবলেম, মানে সহজ। প্রবলেম বলতে তখন হচ্ছে কনসিডারেশন রাখতে হবে যোজনী কত ব্যবহার হয়েছে। বাট যদি না দিয়ে দেয় সেক্ষেত্রে তুমি ওই নর্মালি আমাদের যেটা 2 ব্যবহার হয় নর্মালি, সো 2 ব্যবহার করতে পারবে। বুঝছো? জি ভাই। ওকে। যেমন এই যে এটার ক্ষেত্রে কি আসবে কিন্তু, এই যে 5 এবং 6, হুম। 5-এর জন্য কত দিয়ে ভাগ করতে হবে বলো? যোজনী কত হবে? উম, FeCl3 তে এফির যোজনী কত হবে? FeCl3 3। 10। আর FeCl2 তে এখানে 2। 2। 2। বুঝতে পেরেছো? বুঝছি ভাই। আচ্ছা, ছোট্ট একটা ম্যাথ করাবো। তার আগে একটা ফর্মুলা শিখাবো। Z ইকুয়ালস টু, ফর্মুলা বলো তো, বা আমরা কি জানি, W ইকুয়াল টু কি জানি? Z is equal to W/Q। W ইকুয়াল টু আমরা কি জানি? ZIT, এটাই জানি না? হ্যাঁ। আচ্ছা, Z, Z ইকুয়ালস টু কি জানি বলো তো? বলো। Z, যেটা Z ফর্মুলা। equal to পারমাণবিক ভর divided by যোজনী into 96500। আচ্ছা, এটাকে একটু, এই ফর্মুলাটাকে একটু মডিফিকেশন করব, সেটা হচ্ছে জেড পারমাণবিক ভর, এটাকে আমি এম দিয়ে প্রকাশ করলাম। ওকে। হুম। যোজনী যেটা, এটাকে ই দিয়ে প্রকাশ করলাম। আর 96,500 হুম। কুলম্বকে এফ দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? হুম। তাহলে জেড ইকুয়ালস টু কি লেখা যায়? ডাব্লিউ ইকুয়াল টু জেড, যেটা পরিবর্তে কি লেখা যায়? এম আই টি বাই ইএফ। বুঝছো? পারবো ভাই, ম্যাথ দেখেই মনে হচ্ছে পারবো। ম্যাথ দেখেই মনে হচ্ছে, বুঝি নাই। ভাই ম্যাথটা দেখেই মনে হচ্ছে পারবো ভাই। হ্যাঁ, পারবা, ইজি আছে। আচ্ছা, আমি হচ্ছে একটা ফর্মুলা তোমাকে ডেভেলপ করে দেখাইতেছি, হ্যাঁ? তাহলে এই ফর্মুলাটা বুঝছো, দেখো তো। নিয়াজ, জি ভাইয়া। বললাম যে এই ফর্মুলাটা লেখা বুঝছো, এই যে এটা। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, ডাব্লিউ কি বলো তো, ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে পরিমাণ যতটুকু জমছে। কোথায়? আচ্ছা ভাই, আমরা সংজ্ঞায় কিন্তু ক্যাথোডেনোর দুইটাই ছিল, বাট আমরা কাজ করতেছি শুধু ক্যাথোডের জমাটা নিয়ে, কারণ কি ভাইয়া? কারণটা হচ্ছে অ্যানোডে ঠিক যে পরিমাণ ক্ষয় হবে, ক্যাথোডে ঠিক ওই পরিমাণ পদার্থ জমা হবে। আচ্ছা ভাই, ম্যাটার করে না যেটাই বলুক। জি। এমটা কি? এম, এম এম
হ্যাঁ এম। এই যে আমি যে লিখলাম ডাব্লিউ ইকুয়ালস টু এম আই টি বাই ইএফ, তাহলে এখানে এমটা কি? এম এমটা হচ্ছে পারমাণবিক ভর, আই আই হচ্ছে কারেন্ট, টি টাইম, ই কি? ই হচ্ছে যোজনী, এফ ফ্যারাডে আচ্ছা 9650। রাইট। তাহলে এই ম্যাথটা যদি আমরা এই ফর্মুলা দিয়ে করি, তাহলে করো তো। কি বলছে প্রশ্নটা, কি বলছে? হুম। বলো প্রশ্নটাতে কি বলছে বলো। প্রশ্নটা হচ্ছে AgNO3 দ্রবণের মধ্যে 5 এম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট ধরে চালনা করলে কি পরিমাণ Ag ধাতু সঞ্চিত হবে? তাহলে এখানে কি বের করতে বলছে? ডাব্লিউ বের করতে বলছে, রাইট? হুম তাহলে ডাব্লিউ ইকুয়ালস আমরা ফর্মুলা কি জানি? এমআইটি বাই ইএফ। তাহলে এম, এম কার এম হবে? সিলভারের এম। হুম সিলভার এম কত? সিলভারের এম হচ্ছে 10850। তাহলে 1085। আই, আই কত? 5 আই 5। টি কত? 10 ইনটু সেকেন্ডে নেওয়া লাগবে 10 মিনিটকে, রাইট। তাহলে 600 সেকেন্ড। 10 ইন্টু 60, রাইট, ডিভাইডেড বাই ইএফ। যোজনী কত বলো তো? সিলভার যোজনী কত? যোজনী সিলভারের 2 এখানে, এখানে নাইট্রেট কি 2 না? এখানে কি 2 হবে না 1 হবে? তোমাকে তো নাইট্রেট কি 2 না 1 ভাই? না 1। এই যে দেখো কিভাবে সিলভার নাইট্রেটকে যদি ভেঙে লিখো কিভাবে লেখা যায়? নাইট্রেট NO3 মাইনাস লিখে না, আর Ag প্লাস লিখে। তো এখানে 1 ব্যবহার হয়েছে, বুঝছো? আসলে আমি নাইট্রেট 2 ভাবছিলাম, এই জন্য নাইট্রেট সিলভারকে 2 বানাই দিছি। 1। আচ্ছা 1 ইন্টু 96,500 করুন। দেখো তো ক্যালকুলেটর চাপ দিলে কত আসে? থ্রি পয়েন্ট 373 মিলছে, দেখো তো আনসার মিলছে? কাছাকাছি 3.373 আসছে ওখানে, আমার আসছে 3.373, কাছাকাছি। আচ্ছা আচ্ছা। বোঝা গেছে? জি ভাই। দেখো তো এই 2 নাম্বারের এটা পারবা কিনা? 1 নাম্বার 2 নাম্বার উদাহরণের এটা কি পরিমাণ নিকেল ধাতু জমা হবে? আমি যেভাবে করলাম সেভাবে একটু করো তো, করে আনসারটা বলো তো কত আসে। কি পরিমাণ মানে হচ্ছে WHS। হ্যাঁ আম্মু ক্লাসে আছি। করতেছো? হ্যাঁ ভাইয়া, খাতায় করতেছি। আচ্ছা এম এ এটার আমি কি বলবো ভাইয়া? কোনটা? মিলি অ্যাম্পিয়ার। এম এ
এটাকে অ্যাম্পিয়ার নিতে হবে। এটা কনভার্সন করব মিলি যেখানে অ্যাম্পিয়ার। লেখা আছে। সো এটাকে হচ্ছে তোমার অ্যাম্পিয়ারে নিতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। বুঝছো? ফর্মুলাটা আর একবার একটু বলেন তো ভাইয়া, ভুলে গেছি। জি জি। ফর্মুলাটা একটু বলে দেন তো ভাইয়া। W = MIT/F। করতেছো? হ্যাঁ ভাইয়া। W = সময় ধরে সময় দেওয়া আছে। এর 1000 দিয়ে ভাগ করব না? জি, মিলি অ্যাম্পিয়ারে থাকলে অ্যাম্পিয়ার নিতে হবে। তো হবে 2 এখানে। আর ফ্যারাডে তো জানি। জি, জানি না, W ও জানি না, W আর বের হচ্ছে করতে M ও বলছে। জানি না। W বের করতে বলছে। তা- আর M তো হচ্ছে 58.7। ও এইসব ক্ষেত্রে M কি দিয়ে দেওয়া থাকবে ভাইয়া, নাহলে কেমনে বের করবো ভাইয়া? এই যে মনে রাখতে হবে যেগুলো ফ্রিকোয়েন্টলি আসে। নিকেল কি ফ্রিকোয়েন্টলি আসে ভাইয়া? জি, মানে এগুলা তো ভরসাই পাওয়া যায় না। এগুলা 19ও একটা ছিল, ওই যে কি বলে, ওই যে হিট, মানে এগুলা তুমি হচ্ছে মনে আসতেছে না, টেপে মানে হিট করতে চেঞ্জ। পারো, বুঝছো? হুম, এগুলা হিট চেঞ্জের একটা আসছে। হুম, মানে এখানে কয়েকটা মনে রাখতে ওইটা হবে আর কি। নিকেল, কপার, সিলভার, যেগুলো ফ্রিকোয়েন্টলি আসে এগুলো একটু মনে রাখতে হবে। এই কত আসছে বলো, রেজাল্ট কত আসলো? ভাই এই যে তুলতেছি, আমার তুলতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। MI 0.5 ডিভাইডেড বাই কত? 2। তো অবশ্যই 2, আর এটা হচ্ছে 96500। ভাই এখনই আশা করি বের হয়ে যাবে অ্যান্সার। 58.7 ইন্টু 1200 ইন্টু 0.5 divided by 2 into 96500, 1.824 গ্রাম হয়েছে ভাইয়া। 1.824 গ্রাম। হ্যাঁ ভাই, কাছাকাছি তো মিলছে, যে এটার সাথে ওরা জাস্ট একটু অন্যভাবে লিখছে। ঠিক আছে তো, 1.824 গ্রাম।
আচ্ছা ভাই 1.824 এটা তো ডেসিমালের মধ্যে আছে, এইটারে আবার ঢং করে 10 পয়েন্ট ইনটু 2 দিয়ে লেখার মানেটা কি, এটা তো বুঝলাম না। সাইন্টিফিক ক্যালকুলেটরে যদি করো তাহলে এভাবেই আসবে আর কি, ওইভাবে দিলেও কোনো সমস্যা নাই, আচ্ছা, তোমার যেটা আসছে পারা যাবে। হ্যাঁ পারবো ভাই। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটুকু দেখো, কতটা নিকেল পরমাণু জমা হবে, কতটা? ওই যে ভাই এক মোলে যতটুকু, যে কয়টা, আর তো তাহলে অতগুলা, ওই মানে এক মোল যত গ্রাম ততক্ষণে যতটুকু, যে ভাই অ্যান্সার দেখে বুঝে ফেলছি। তাহলে এটা লিখতে হবে এইভাবে যে তোমার হচ্ছে পারবো ভাই এটা হ্যাঁ, কিভাবে লিখতে? তাহলে 58.7 এ থাকে কত, 6.02 10 টু দি পাওয়ার 23 টি, রাইট? জি। তাহলে তোমার যে ভ্যালুটা আসছে এই যে 0. আচ্ছা, এটা 1.824 মনে হয় আসবে না, আসবে মনে হয় এটা 0.1824 মনে হয়, খুব সম্ভবত আসবে। আমার তো 1.84 আসলো, তাহলে আমার ভুল ক্যালকুলেশনে একটু পেয়ে। ভুল আছে হয়তো বা, তুমি কি করছিলা ওই যে? আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ, 600 কুলম্ব বিদ্যুৎ দ্বারা সঞ্চিত আচ্ছা হয়। এইখানে একটু বলি, তোমারটাই ঠিক আছে। হ্যাঁ, তোমারটাই ঠিক আছে, এটা হচ্ছে হবে, তোমারটা ঠিক আছে, ওইটা 600 কুলম এরা করছে, এটা 600 কুলম হবে না, ওইটা চিন্তা 600 করো কুলম্ব না। কেন দিছে? এইগুলো দেখার দরকার নেই, আচ্ছা। ঠিক আছে, মানে উত্তরের সাথে প্রশ্ন ই করে, যাই হোক ওইটা একটু ক্যালকুলেশনটা আরেকবার করবা, ঠিক আছে? জি। আচ্ছা, 2 নাম্বারটা বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা করো তো, 3 নাম্বারটা, এটাই শেষ করো। ইয়েস। ইয়েস, পারতেছো, প্রশ্ন বুঝছো? হ্যাঁ ভাই পারবো ভাইয়া। করছো? না ভাই করি। ক্রোমিয়াম 3 সালফেট দ্রবণে কি বের করতে বলছো বলো তো? হ্যাঁ ভাই MIT ডিভাইডেড বাই EF। কি বের সো করতে বলছো? আমাদের বাইরে করতে বলছে কত টাইমটা বের করতে হবে, তাহলে টি এর জন্য হবে T ইজ ইকুয়াল টু WEF ডিভাইডেড বাই MI। তো এখানে W ডাব্লিউ দেওয়া কত? আছে কি? ডাব্লিউ কত এখানে? W মানে কি তাই তো ভুলে গেলাম। W মানে কতটুক জমা পড়ছে, 2.5 এখানে W 2.5, যোজনী হচ্ছে 3, E হচ্ছে 3, F হচ্ছে 96500 ডিভাইডেড বাই M। M মানে জানি কি ভাইয়া ভুলে গেছি, সরি। এই যে দেখো প্রশ্নে দেয়া আছে। M মানে পারমাণবিক ভর, হ্যাঁ ক্রোমিয়ামের পারমাণবিক ভর।
আর ইনটু আই হচ্ছে আইও দেওয়া আছে, আই হচ্ছে 5। হ্যাঁ ভাইয়া, ইকুয়েশন আরে বের করছি। এই যে, হ্যাঁ বুঝছো? দেখি, হ্যাঁ ভাইয়া অ্যান্সার দেখি মেলে নাকি ভাইয়া। অ্যান্সার মিলে না? হিসাবটা করি, হিসাব তো করি নাই, মানে জাস্ট খাতায় লিখছি, এই যে, ক্যালকুলেটর চলো। হিসাব করি নাই। 2683.65। আবার করো ক্যালকুলেশন। হ্যাঁ ভাই এটাই করছি ভাইয়া, কত আসছে? 2783.65। হ্যাঁ হ্যাঁ, যেটা আসছে সেটাই। হ্যাঁ, এইখানে ভুল করছে ওরা। এখানে উত্তর দেখতে হবে না, এখানে উত্তরটা ভুল আছে কিন্তু। ওরা অন্য কাজ করছে, মানে বাকিটুকু করার নাই। যে হোক, আম, বুঝছো? হুম যেটা আনসার আসছে সেটাই উত্তর। জি। আচ্ছা, এটা কত হবে বলো তো? পরে তো কি বলছে? প্রশ্নটা কি বুঝছো? দেখো তো প্রশ্ন, কত গ্রাম পানি বিয়োজিত হবে? আচ্ছা ভাই, পানি কেন আনলো এটা তো বুঝতেছি না, ভাঙবে তো, ভাঙবে তো। হুম, প্রশ্নটা পড়ো। সালফেরিক অ্যাসিড যুক্ত জলীয় দ্রবণ, তাহলে এখানে কি জলীয় দ্রবণ আছে না? হুম একটু আমি বলি, এটা বেসিক্যালি তোমার হচ্ছে পানির তড়িৎ বিশ্লেষণ বোঝাইছে, বুঝছো? আচ্ছা ভাই, পানির তড়িৎ বিশ্লেষণ আমরা কখন বুঝবো? এখন দেখো, পানি কি সাধারণত তড়িৎ বিশ্লেষণ হয়? পানি কি আসলে, মানে পানির ভেতর দিয়ে কি বিদ্যুৎ প্রবাহিত হয়? না, হয় না। হয়তো। না, নরমালি হয় না, কুপরিবাহী না, খুব সামান্য পরিমাণে হয়, আচ্ছা, যেটা নেগলিজিবল। কিন্তু তুমি সিনেমায় যে দেখায় যে পানির মধ্যে বিজলি পড়লে তারপর ওই যে বর্ষার দিনে ভাইয়া ওই যে ইয়ে বন্ধ করে দেয়, যে পানির কারণে শক লাগবে, হ্যাঁ, এই জন্য কারেন্ট বন্ধ করে দেয়। এইখানে আমি তো এইখানে তাই জানতাম এতদিন। ঠিক আছে, কথা হচ্ছে ওই বিশুদ্ধ পানি যেটা আছে, যেটার মধ্যে কোনো হুম, কিছু মেশানো নাই, সেটা হচ্ছে কুপরিবাহী বিশুদ্ধ পানি, বুঝছো? খুব হুম, সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন হয় বিশুদ্ধ পানি যেটা। কিন্তু এই পানির মধ্যে যদি সামান্য পরিমাণে অ্যাসিড যুক্ত থাকে, মনে করো H2SO4, বা হচ্ছে কিছু হুম, ক্ষার যুক্ত থাকলো, তখন এই পানিটা কিন্তু হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয়ে যায়। তখন তার হুম, মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে বিদ্যুৎ পরিবহন হয়, বুঝছো? হুম, ঠিক এই কারণে, কারণ আমাদের আশেপাশে যে পানিগুলো থাকে এগুলোর মধ্যে আইদার তোমার অ্যাসিড মিশ্রিত থাকে বা ক্ষার মিশ্রিত থাকে। এগুলো তো আর ই পানি না, বিশুদ্ধ পানি না। বিশুদ্ধ পানি মানে ওইটাতে শুধু পানিই থাকে, হুম, বুঝছো? বোঝা গেছে? জি। তো এইখানে হচ্ছে তোমার, যখন পানি থাকে, পানির যখন তড়িৎ বিশ্লেষণ করা হয়, তখন ওই পানির মধ্যে সামান্য পরিমাণে সালফারিক অ্যাসিড যুক্ত করে নেওয়া হয়, তখন হচ্ছে পানির তড়িৎ বিশ্লেষণ ক্ষমতাটা অনেক বেড়ে যায়। হুম, তো এই জন্য এখানে বলছে সালফারিক অ্যাসিড যুক্ত জলীয় দ্রবণ, আর জলীয় দ্রবণ মানেই পানি বুঝাইছে, যে পানি হুম, প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে বিদ্যুৎ 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 3 ঘন্টা সময় ধরে প্রবাহিত করলে কত গ্রাম পানি বিয়োজিত হবে, এটা করছে প্রশ্ন। হুম, বুঝছো?
যে কনফিউজড হয়ে গেলাম আবার। কি নিয়ে কনফিউজড হলা? যে কি বলে ভাইয়া, এইখানে H2SO4 আছে, পানিও আছে না ভাইয়া? হুম তাহলে এটাকে আমি পানি, তার মানে H2SO4 এর কি ওরকম কিছু ভাববো না, মানে এখানে কিছু অন্যবার যে ভাবতে হবে না, না সালফিউরিক অ্যাসিড আসলে কিছু ভাবতে হবে না। আলটিমেটলি ওটা বলার কারণটা কি? বলার কারণটা এটাই যে পানি নরমালি পানিকে তড়িৎ বিশ্লেষণ করা যায় না, নরমাল ওটা পানিকে। জাস্ট সালফিউরিক অ্যাসিডের সাপোর্টে বিশ্লেষণ হইতে পারবে, এই জি এই জি কারণে আর কিছু না। এই কারণে। বাট ওটার কোনো কাজ নাই অঙ্কে। না মানে বেসিক্যালি এটা হচ্ছে পানির তড়িৎ বিশ্লেষণ। যেমন এর আগে যেমন কি দেখলা, এর আগে হচ্ছে তুমি দেখলা ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট তড়িৎ হুম। বিশ্লেষণ দেখছো। তো এটা হচ্ছে পানির তড়িৎ বিশ্লেষণ, কিন্তু এখানে তোমার সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সটা লাগবে। বুঝছো? কত আয়তন? কি চিন্তা করতেছো, প্রশ্ন বুঝছো? হ্যাঁ ভাই, প্রশ্ন তো বুঝছি, পরের টুকু কিন্তু বাদ। ভাই এই যে কত গ্রাম পানি বিয়োজিত হবে বলছে, কত গ্রাম পানি বিয়োজিত হবে, কত। তাহলে এখানে হাইড্রোজেনের So, এখানে একটু খেয়াল করো, আগে। কত গ্রাম বলছে না, আমি তোমাকে একদম সহজ টেকনিকটা বলে দিই, তোমার আনসার করতে হবে, ঠিক আছে? হুম, তাহলে ডাব্লিউ বের করতে বলছে, ডাব্লিউ কত গ্রাম বলছে মানে ডাব্লিউ বের করতে বলছে, এক কথাই শেষ। হুম, হুম, তাহলে আমরা সূত্র কি জানি, ডাব্লিউ ইকুয়ালস টু কি জানি, এমআইটি বাই ইএফ। হুম, বুঝছো? জি। আচ্ছা, তাহলে এইখানে খেয়াল করো যে এখানে তোমার হচ্ছে এমটা আমরা কি বলছিলাম, এম কি বলছিলাম? এম হচ্ছে পারমাণবিক ভর। আচ্ছা, কিন্তু এখানে তো পানি আছে, পানির ক্ষেত্রে তো আর হুম, পারমাণবিক ভর হয় না, পানির ক্ষেত্রে হয় আণবিক ভর। সো পানির আণবিক ভর বসাইতে হবে 18। বুঝছো? আচ্ছা। আচ্ছা ভাই, পুরো পানিরটার জন্যই বসাবো? একটু আজব লাগতেছে ব্যাপারটা। জি, এটা হচ্ছে, এটা আমি তোমাকে একটা টেকনিক বলে দিচ্ছি। হ্যাঁ, যে কোনো ম্যাথ তুমি এই ফর্মুলা দিয়ে করতে পারবা। হুম, তাহলে এখানে এম তো আমরা বলছিলাম কি পারমাণবিক ভর বলছি, কিন্তু যৌগের হুম, ক্ষেত্রে মনে রাখবে এটা হচ্ছে আণবিক ভর। আচ্ছা। তাহলে পানির আণবিক ভর কত, 18। হুম, সো 18 বসাইলাম। বুঝছো? হুম, আই কত, কারেন্ট কত, 2 অ্যাম্পিয়ার। বুঝছো? হুম, কি কত, 3 আওয়ার্স। তাহলে 3 ইন্টু হুম, 60 নিতে হবে, 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। বুঝছো? হুম, আচ্ছা, এফ কত, 96,500 কুলম্ব। বুঝছো? হুম, সমস্যাটা হচ্ছে ই নিয়ে, ই কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক না? হুম, ই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, বুঝতে পারছো? সরি হুম, সরি সরি, ই ই ই হচ্ছে যোজনী। ই হুম, ই কি, ই কি বলছো, ই মিয়া, কত? ই ই কি বলছিলাম, ই এবার যোজনী কি দিব ভাই, এই তো বিপদ। আর পানির আবার কিসের যোজনী, শূন্য? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এইখানে হচ্ছে এটা মনে রাখতে হবে, আমি তখন বলি নাই, এখন বলে দিচ্ছি। ই হচ্ছে আসলে তুল্য সংখ্যা। কি সংখ্যা? ইকুইভ্যালেন্ট নাম্বার। কি ই কি, তুল্য সংখ্যা। রাইট। আর পরমাণুগুলোর ক্ষেত্রে নরমালি তুল্য সংখ্যাটা হচ্ছে তার যোজনীর সমান, এই জন্য আমি তখন যোজনী বলছি। বুঝা গেছে? হুম, কিন্তু জি। যৌগের ক্ষেত্রে আসলে তুল্য সংখ্যাটা চিন্তা করতে হবে যৌগের ক্ষেত্রে। ওকে? আচ্ছা। আর পানির ক্ষেত্রে জি তুল্য ভাই। সংখ্যা মনে রাখবা 2। হুম, তাহলে এখানে 2 হবে। বুঝছো? হুম, বুঝছি। এই তো এটা ক্যালকুলেশন করলে কত আসে রেজাল্টটা বলো তো? 18 ইন্টু 2,
উম, 18 ইন্টু 2 ইন্টু 60 ইন্টু 60। কত আসছে? ভুল তুলছে ধুর। ডিভাইডেড বাই দুই 2.01। জি, দেখো এটাই আসছে সম্ভবত। এই যে এটাই অ্যান্সার। বুঝছো? বুঝা গেছে? জি। বুঝতে পারছো নিয়াজ? হ্যাঁ ভাইয়া। ওকে, সেকেন্ড অংশটা কি বলছে? কত আয়তন জি ভাই, হাইড্রোজেন? দেখতে পাচ্ছি না হঠাৎ কেন জানি। তোমার ওই যে হ্যাঁ, ক্যামেরাতে হয়তো সমস্যা হচ্ছে। এই প্রক্রিয়ায় প্রমাণ অবস্থায় কত আয়তন? ও, প্রমাণ অবস্থায় মানে? প্রমাণ অবস্থা মানে হচ্ছে ওই যে এসটিপি। আচ্ছা, এটা এমনি হুদাই বলছে, তার মানে কোনো কাজ নাই। আচ্ছা, সব তো একটু আমরা পরে প্রমাণ কাজ আছে। অবস্থায় করি না। হ্যাঁ, একটু পরে কাজ আছে। প্রশ্নটা দেখো, প্রশ্নটা হচ্ছে যে কত আয়তন আয়তন বের করতে হাইড্রোজেন বলছে। উৎপন্ন হবে, কত আয়তন। আচ্ছা, এর আগে হুম, তো আর আমরা হচ্ছে কত আয়তন শিখি নাই, আমরা শিখছি কি, আমরা কত গ্রাম শিখছি, রাইট? হ্যাঁ। তাহলে এখানে আমরা কত গ্রাম যদি বলতো তাহলে সূত্র কি হতো? W=MIT/EF, তাই না? হুম। তাহলে হাইড্রোজেনের জি। জন্য এম কত হইতো? হাইড্রোজেনের জন্য এম কত হইতো? 1। আচ্ছা, হাইড্রোজেনের জন্য এম হইতো, উম, হ্যাঁ, হ্যাঁ, 1.0, আচ্ছা 1.008, যদিও আই কত হইতো, I2, আর টি কত হইতো, 3 ইন্টু 6 ইন্টু 60, 6 ইন্টু 60, বুঝছো? হ্যাঁ। আর ই কত যোজনী হাইড্রোজেনের জন্য? 1। 1 ইন্টু এফ কত, 1। পার্শ্বকরণ। ক্যালকুলেশন করলে দেখো তো কত আসে এটার। টু ইন্টু 3 ইন্টু 60 60। পয়েন্ট 22। রাইট, 0.22। রাইট, এখন একটু খেয়াল করো, এটা কি গ্রামে আসতো না? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, আমার তো গ্রাম চাই নাই যে কত গ্রাম হাইড্রোজেন জমা হয়, এটা কিন্তু চাই না, আমাকে চাইছে কি কত আয়তন হাইড্রোজেন জমা হয়, রাইট? হ্যাঁ। এখন একটা জিনিস খেয়াল করো, এসটিপিতে আমরা জানি, এসটিপিতে আমরা কি জানি বলতো? এসটিপিতে আমরা জানি যে 1 মোল হাইড্রোজেনের আয়তন কত, 22.4 লিটার। বুঝছো? বুঝছো?
নিয়ে আছো। বুঝি নাই। এসটিপি মানে কি আমরা জানি। এসটিপি তে কোনো একটা কিছুর 1 মোলে 22.4 লিটার আয়তন থাকে না? হ্যাঁ এটা কি বোঝো কিনা? যে এসটিপি তে কোনো একটা পদার্থের 1 হ্যাঁ, এটা মোলে বুঝি। এটা 22.4 জানি ভাইয়া। লিটার থাকে। আর 1 মোল হাইড্রোজেন মানে কত বলো তো? 2 গ্রাম না? 1 মোল হাইড্রোজেন মানে কত? 2 গ্রাম না? H2। হ্যাঁ, বুঝছি ভাইয়া, কিভাবে করা লাগবে বুঝছি ভাইয়া। হ্যাঁ, তাহলে 2 গ্রামে থাকে 22.4 লিটার, তাহলে এই যে 0.225 গ্রামে থাকে কতটুকু? ক্যালকুলেশন করো তো কত আসে? 22.4 ইনটু 0.225 ডিভাইডেড বাই 2 কত আসবে? পয়েন্ট 11। মানে আবার করো। 22.4 ইনটু 0.225 ডিভাইডেড বাই 2 0.11 হলো না তো, আবার করো। 22.4 ইনটু 0.225 ডিভাইডেড বাই 2 আচ্ছা, সরি। 0.5 আসবে। 2.52। দেখো তো এই যে এটা আসছে কিনা? 2.52। হ্যাঁ দেখো এটা আসছে হ্যাঁ কিনা, হ্যাঁ, মিলছে। বুঝছো? তো ওরা এত পেঁচাল্লা করে করছে কেন ভাইয়া? এত কষ্ট করে করার দরকার নাই। এক বুঝছি ফর্মুলা শিখিয়ে দিছে, এক ফর্মুলা দিয়ে এই চ্যাপ্টারের সব অঙ্ক হয়ে যাবে এই রিলেটেড। বুঝছি ভাইয়া। আচ্ছা, সিমিলারলি হাইড্রোজেন, অক্সিজেনও পারবো ভাই। অক্সিজেনও পারবা। ওকে, হুম, সো এটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে, জি ভাই। আজকে আচ্ছা, তাহলে একটা জিনিস খালি হ্যাঁ, কোশ্চেন, অক্সিজেনের ক্ষেত্রে কি আমি O2 ধরবো না O ধরবো? অক্সিজেনের জন্য হ্যাঁ, একই তো, মানে দুইটার একই, জন্যই তো। সেম ভাবে সেম। ও এর ভ্যালু তো এক আসবে, কিন্তু O2 এর ভ্যালু 2। না, ও এর ভ্যালু এক আসবে বলতে কোথায় এক আসবে? যোজনী তো 2 হবে। সরি, ও এর ভ্যালু 2 আসবে। ও জি এর যোজনী 2 আসবে, হ্যাঁ। জি জি, 2 আসবে। এটা করবা, করে আমাকে জানাবা আচ্ছা ভাই। দেখবা আনসারটা মিলে কিনা, 1.25 আসে জি কিনা। ভাই। জি ভাই। তো আজকে এই পর্যন্তই। ওকে।